আমি সহেলি। নিরয় সহেলি ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ভ্লগ। তো অনেক দিন তো আমি লেট করেই ফেলেছি। আগের যে ভিডিওগুলো আমার কাছে ছিল সেগুলোকেই ভালোভাবে এডিট করে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আশা করছি আপনারা কেউ বোর হচ্ছেন না। তো দিনটা ছিল কোনো এক বুধবারের। আমার সত্যি এক্স্যাক্টলি মনে নেই যে কোন ডেট ছিল, কিন্তু বুধবার ছিল এইটুকু আমার মনে আছে। আগের ভিডিওতেই বলেছিলাম যে রাত্রেবেলা যে খিচুড়িটা করেছিলাম সেটা অনেকটা করে নিয়েছিলাম পরের দিন সকালের জন্য। তো আমি এইভাবে কুকারেই রেখে দিয়েছিলাম, কারণ জানতাম যে কুকারে রাখলেও নষ্ট হবে না, আর সেই তো কুকার আমাকে ধুতেই হতো, সেজন্য ওখানেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা চা খাওয়ার পর ও স্নানে চলে গিয়েছিল। স্নান থেকে ফেরার পরেই আমি ওকে গরম গরম খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম। আমি তখনও খাইনি, আমি দেরি করে খেয়েছিলাম। তো ও বেরিয়ে যাওয়ার পর আমার হাতে যা যা কাজ ছিল সেগুলো করে তারপর খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম। তারপর তো স্নান করে পুজো করে আবার আমি রান্নাতে বসে গেলাম। বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড করা বন্ধ ছিল, সেটা তো আপনারা জানেনই। মানে যারা রেগুলার ফলো করেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন তারা অবশ্যই যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যেদিনের কথা বলছি সেটা অন্তত 2 সপ্তাহ আগের। তো সেদিন হঠাৎ করেই ভেবেছিলাম যে শুক্তো বানাবো, কারণ বাড়ি থেকে আমাকে অনেক কিছুই সবজি দিয়েছিল, তার সাথে এই যে ডাঁটাগুলো দিয়েছিল। আর এই ডাঁটাগুলো আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। মাও বলেছিল যে তুই যদি বানাস তাহলে শুক্তো বানাস। সত্যি কথা বলতে কি, আমি এর আগে কখনো শুক্তো বানাইনি। আর শুক্তো বানানো দেখে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি নয়, বিশেষ করে আমার ক্ষেত্রে। মানে আমার মতো যারা বাইরে থাকে এবং যাদের কাছে সেরকমভাবে শুক্তো বানানোর মতো কোনো কিছু, ওই মশলা পেশার মতো কোনো কিছু থাকে না, তাদের জন্য কিন্তু সত্যিই ডিফিকাল্ট। তো আমার কাছেও সত্যিই ডিফিকাল্ট ছিল, এবং একা একা সত্যি বলতে কি শুক্তো বানিয়ে কখনো খেতে হয়নি। আর এবারে ভাবলাম নিরয়কেও খাওয়াবো আর আমিও নিজে করে দেখবো, কারণ সব কিছু রান্নাই তো মানে করতে হয়, করতে জানতে হয়। তো ভাবলাম যে কখনো বানাইনি তো কি হয়েছে, আমাকে তো প্রসেসিংগুলো বলেই দিয়েছে, আর যদি কিছু ভুলে যাই তাহলে ইউটিউব তো রয়েছেই, সেটা থেকেই আমি হেল্প পেয়ে যাব। তো ফার্স্টেই আমি শুকনো কড়াইয়ে জিরে আর 5 ফোড়ন আমি ভেজে নিয়েছিলাম, তারপর সেগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা করা এতটাও মানে জটিল ছিল না, কিন্তু সবথেকে জটিল যেটা লাগে সেটা হচ্ছে আমার ওই সর্ষেগুলোকে বাটা। তো ওটা খুব জটিল লাগে আমার ক্ষেত্রে, অনেকটা সময় লেগে যায়, অনেকটা জোর দিতে হয় তবেই হয়। বাকি তো প্রসেসিংগুলো আপনারা সকলেই জানেন শুক্তো করার, যে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হয়। আর দেখেছেন তো আজকে কিন্তু আমি বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ শুক্তো না অল্প তেলে সত্যিই ভালো লাগে না। তবে আপনারা কে কে দুধ শুক্তো ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু শুক্তো বেশ ভালোই লাগে, সেটা দুধ শুক্তো বলুন আর এমনি শুক্তো বলুন, দুটোই ভালো লাগে। তবে ছোটোবেলায় এত কান্নাকাটি করতাম যখনই শুক্তো হতো, ভালো লাগতো না। তবে বড় হয়ে বুঝেছি শুক্তোর মাহাত্ম্য, মানে প্রত্যেকটা বাঙালির কাছেই কিন্তু শুক্তোর একটা আলাদাই মাধুর্য আছে। আচ্ছা, রান্নাবান্না তো প্রায় মোটামুটি প্রত্যেকটা মেয়েই জানেন এবং করেনও বাড়িতে। মানে যারা বিবাহিত তারা তো করেনি, আর যাদের এখনও বিয়ে হয়নি তারাও মোটামুটি বাড়িতে বা হোস্টেলে বা মেসে রান্নাবান্না করেই থাকেন। তা এটাতে নতুন কিছু নেই। আর আমি তো এমনিতেও রান্নার চ্যানেল খুলিনি, এটা ভ্লগিংয়ের চ্যানেল খুলেছি। তবে কি বলুন তো, রোজ যে কী এত কথা বলবো, কী বলবো সেটা বুঝতে পারি না, কী দেখাবো সেটা বুঝতে পারি না। তো রোজই তো আমি বলেছি হাউস ওয়াইফদের যেটা কাজ, রান্নাবান্নাতেই বেশিরভাগ সময়টা কেটে যায়। তো আমিও সেটাই দেখানোর চেষ্টা করি, কিন্তু ভিডিওটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমি ভেবেছি যে এই সবগুলো না ডেসক্রাইব করে আমি যদি আমার নিজের ব্যাপারে কিছু বলি তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে আপনাদের, তাই না? আশা করছি বোর হবেন না। সবথেকে যেটা বেশি মেন প্রবলেম হয় সেটা হচ্ছে একই রকমের জিনিস দেখায়, একই রকমের রান্নাবান্না। মানে রান্নাবান্না হয়তো হেরফের অল্প অল্প হয়, কিন্তু সে তো একই রকমের হয়ে যায়, তাই না? তাই ভাবলাম যে আমি আমার ব্যাপারে যদি আপনাদের কিছু বলি তাহলে আপনাদের ভালো লাগবে। যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই জানেন, আরেকবার শুনে নেবেন। তবে যাদের কাছে আমি একেবারে নতুন তারাও আমার সম্পর্কে কিছুটা হলেও তো আন্দাজ করতে পারবেন। তো একেবারে ছোটোবেলা থেকে শুরু করা যাক। আমার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের একটা ছোট্ট জায়গায় বেড়ে ওঠা। আর একেবারে যদি ছোটোবেলাটা বলেন, মানে জন্মভূমি যেটা বলেন, সেটা আরও প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামটার নাম হচ্ছে এরিয়ামারা। জানি শুনতে অবাক লাগছে না, কেউ কখনোই হয়তো শোনেননি এরিয়ামারা জায়গাটা, তবে এটা অবশ্যই আছে, সেটা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। এটা একেবারেই গ্রাম, যেখানে আমি জন্মেছি। যে সময় জন্মেছিলাম সেই সময় তো আরও খারাপ অবস্থা ছিল, তবে এখন যদি দেখেন তাহলে কিন্তু গ্রামটাকে সত্যিই ভালোবেসে ফেলবেন। চারিদিকে মন্দিরে ঘেরা আমার ছোট্ট গ্রাম। যাই হোক, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। শুক্তোটা কি দারুণ লাগছিল না? কোথায় আমার বাড়ি সেটা তো হলো, এবার আসি পরিবারের কথায়।
আগে বলে নিই, আমরা কিন্তু 2 বোন, আমাদের কোনো ভাই নেই নিজেদের। আর আমার বাবারা 7 ভাই 3 বোন, মানে বুঝতেই পাচ্ছেন কত বড় ফ্যামিলি। আর আমরা না ছোটোর থেকেই জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি। জয়েন্ট ফ্যামিলি কিন্তু যেরকম আপনারা দেখেছেন সেরকমটা ঠিক না, মানে একসাথেই যে 7 ভাই থাকে সেরকম ব্যাপারটা না। সবাই অনেকেই আলাদা হয়ে গেছে, আবার যারা একসাথে আছে তারাও কিন্তু আলাদা আলাদা বাড়িতে থাকে। 2জন একটা বাড়িতে থাকে, 2জন আরেকটা বাড়িতে থাকে, এরকম করে আমাদের 4খানা বাড়ি আছে। 4খানা বাড়ির মধ্যে মোটামুটি সব বাড়িতেই কেউ না কেউ থাকে, কিন্তু খরচ বলুন বা সব কিছুই কিন্তু একসাথেই হয়। তার মানে বুঝতেই পারছেন খুব বড় একটা দায়িত্ব। এই 7জন ভাইয়ের কতজন ছেলে মেয়ে জানেন? মোট 12 জন। তার মধ্যে 4জন মেয়ে আর 8জন ছেলে। আমি বলতে পারেন বাড়ির সবথেকে ছোট মেয়ে। সবথেকে ছোট সন্তান বলবো না, কিন্তু মেয়েদের মধ্যে আমি সবথেকে ছোট। আর সবথেকে বড় যে দিদি, তাকে আমি অনেক বছর হলো হারিয়ে ফেলেছি। সেই কথা একদিন অবশ্যই বলবো, তবে সেই কথাগুলো ভীষণ দুঃখের, সেই গল্পগুলোও ভীষণ দুঃখের। তবে অবশ্যই সব কিছু যখন শেয়ার করতে বসেছি তখন সেগুলো অবশ্যই শেয়ার করব। আমি বলেছিলাম না, একটা মেয়ের জীবন কিভাবে আস্তে আস্তে বদলে যায়, সেটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। এবং আমারও দেখার ইচ্ছে যে আমার জীবনটা আমি কিভাবে পেরিয়ে এসেছি, সেটা যখন আমি পিছন ফিরে তাকাবো সেটা হয়তো আমি নিজে দেখতে পাবো। কিন্তু এখানে যদি আমি শেয়ার করে রাখি তাহলে কিন্তু আপনারাও জানতে পারবেন এবং আমি পিছন ফিরলে এগুলো শুনতে পাবো, যেটা আমার কাছে বিশাল বড় পাওয়া হবে। পুরো জীবনটা একদিনে বলে দেওয়া সম্ভব নয়, আর কয়েকটা মিনিটের মধ্যেও বলে দেওয়া সম্ভব নয়। তাই আমি ঠিক করেছিলাম যে এই যে বলি রোজ কি কথা বলবো খুঁজে পায় না, কি দেখাবো খুঁজে পায় না, তো এগুলোই যদি আমি ছোট ছোট করে ডেসক্রাইব করি, এই আজকে যেমন ধরুন কিছুটা বললাম, কাল আবার কিছুটা বলবো, এরকম করে পুরো ঘটনাগুলো যদি বলি আপনাদেরও কিন্তু জানতে সুবিধে হবে এবং আমারও কিন্তু বলতে সুবিধে হবে এবং একঘেয়েমি তো একদমই লাগবে না। আর আমারও কি বলবো আর খুঁজতে হবে না, তাই না? তো সবার ছোট এই মেয়েটার সবথেকে প্রিয় মানুষ কে ছিল জানেন? তার ঠাকুমা। তার ঠাকুমাকে ছাড়া তার দিন চলতো না। এমনকি সন্ধে দেখাতে যাতে ঠাকুমার কষ্ট না হয় সেজন্য ধূপ নিয়ে সেও ঠাকুমার পিছু পিছু যেত, এবং ঠাকুমা সন্ধে দেখানোর পর যখন খেত সেও কিন্তু ঠাকুমার সঙ্গেই খেত। তারপর একদিন ঠাকুমাও ছেড়ে চলে গেল। তখন কত বয়স হবে? তখন ওই 6 কি 7 বছর বয়স আমার। গল্প বলার মাঝে বলে রাখি, আজকে রুটি সাইজগুলো দেখে প্লিজ হাসবেন না, কারণ মাঝে মাঝে কিন্তু আমার এরকম হয়ে থাকে। আসলে রুটি যেভাবে মাখা হয় সেরকমের উপর নির্ভর করে কিন্তু এটা। সেদিন যে কিভাবে রুটি মেখেছিলাম নিজেই জানি না। যাই হোক, রুটি কিন্তু সেঁকতে সেঁকতেই নিরয় চলে এসেছিলো, তো ওকে খুলে দিলাম ফার্স্টে। আর আমাকে এরকমভাবে খুলতে দেখলেই না ভীষণ বকে, কারণ আমি আগে দেখে নিই না কে এসেছে। আসলে আমি তো জানি এই সময়টা ওরই আসার কথা, সেজন্য আর মাঝে মাঝে দেখা হয়ে ওঠে না। আর তাড়াহুড়োর মধ্যে থাকি তো সেজন্যও দেখা হয় না। এই যে দেখুন, এক পেটি ডিম নিয়ে এসেছে। এটা যে কবে ফিনিশ হয়ে যাবে ধরতেও পারবেন না, এত ডিম ভালোবাসে। যাই হোক, রুটি তো মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলাম, সেজন্য রুটিটা ফিনিশ করলাম করা। আর দেখুন সঙ্গে নিয়ে এসেছে আমন্ড, যেটা আমি একদম পছন্দ করি না। বাড়িতে আমাকে দিদিভাই দিত, খেয়ে নিতাম, কিছু বলতাম না, কিন্তু অতটাও আমার পছন্দ নয়। নিরয়ের ব্যাংকের পাশে একদম একটা সুপার মার্কেট আছে, তো ও মাঝে মাঝে এখানে একটু ঢু মেরে চলে আসে, আর যখনই কোনো অফার থাকে সঙ্গে সঙ্গেও সেটা কিনে নেবে। তো চলুন চা করতে করতে বাকি গল্পগুলো সেরে ফেলা যাক। যে মানুষটা কোনোদিনও বাড়ির দাদুর আদর পায়নি, মামা দাদুর আদর পায়নি, দিদুনের আদর পায়নি, বড় জেঠুর আদর পায়নি, আদর তো দূরের কথা, এদেরকে কখনো চোখেই দেখেনি, সেই মানুষটা পুরোপুরি আঁকড়ে ধরেছিল তার একমাত্র ঠাকুমাকে। সেই ঠাকুমাও তাকে এত ছোট বয়সে ফেলে রেখে চলে গেল। যখন ঠাকুমার স্ট্রোক হয়েছিল তখন আমি আর দিদি ঠাকুমার কাছেই ছিলাম, এবং আমরা বুঝতেও পারিনি, ঠাকুমাকে বারবার ডাকছিলাম, ঠাকুমা সাড়া দিচ্ছিল না। তো সেই ঘটনাটা আমার মনে এতটাই দাগ ফেলেছিল এবং আমাকে এতটাই খারাপ জায়গাতে নিয়ে চলে গিয়েছিল যে আমি ঘুমোতে পারতাম না, এবং আমার বারবার মনে হতো যে আমার কাছের মানুষগুলো হয়তো আমাকে সাড়া দেবে না ঠাকুমার মতোই। তো যখনই আমি ঘুমোতাম তখনই বাবা, মা, দিদি সবাইকে তুলে দিতাম, মানে আমার ঘুম ধরতই না। আমি হয়তো আধ ঘন্টা ছাড়া ছাড়া বা 15 মিনিট ছাড়া ছাড়া সবাইকে ডাকতাম। সবার সাড়া পাওয়াটা যেন আমার কাছে একটা মানে খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যে আমাকে সাড়া পেতেই হবে, নয়তো আমি ভালো থাকবো না, এরকম একটা সিচুয়েশন চলে এসেছিলো। এবং আমার বাবা আমাকে ধমকিয়ে বকে ঘুম পাড়াতো। সে এক অদ্ভুত দিন গেছে আমার।
তারপর আস্তে আস্তে বড় হতে থাকি। আস্তে আস্তে ঠাকুমাও যেন মন থেকে মিলিয়ে যেতে থাকে। না, ভুলিনি ঠাকুমাকে হয়তো, কিন্তু আস্তে আস্তে কোথাও ওই ভয়টাও কেটে গেছিলো। তারপর ঠাকুমাকেও আস্তে আস্তে হয়তো ভুলতে বসেছিলাম। ঠাকুমার মুখটা আস্তে আস্তে করে আবছা হচ্ছিল। এই গেল ঠাকুমার কথা। আর আমার যেসব ফাড়াগুলো গিয়েছিল তার মধ্যে একটা তো শেয়ার করেইছিলাম আপনাদের সাথে, কুয়োয় পড়ে যাওয়া। আরও অনেক কিছু ফাড়া আছে যেটা আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। একটু একটু করে জীবনের সবটাই তুলে ধরার চেষ্টা করব। তুলে ধরব ছোটোবেলায় পড়াশোনায় অমনোযোগী মেয়েটার কিভাবে গল্পের বই প্রিয় হয়ে উঠেছিল, কিভাবে বইয়ের আড়ালে গল্পের বই পড়তে ভালোবাসতো। সে ভূতের গল্প হোক বা ডিটেকটিভ গল্প, সব সময় বইয়ের এত নেশা ছিল, মানে গল্পের বইয়ের এত নেশা ছিল যে তার জন্য তার মায়ের কাছে খুব বকুনি খেয়েছে। না, মা বাবা কখনোই গায়ে হাত তুলেনি, কিন্তু প্রচুর বকুনি খেয়েছে এসবের জন্য। আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে পিঠেটার নাম ভুলে গিয়েছিলাম, তো সেজন্য আমি কিন্তু কমেন্টসও পেয়েছি যেটাকে গুড় পিঠে বলে। এক বোন কমেন্ট করেছিল আর মাসিমণি কমেন্ট করেছিল, তো সত্যি এটাকে গুড় পিঠে বলে। আমি মানে জানি, কিন্তু ওই যে মাঝে মাঝে ভুলে যাই। তো সেই সময় ভিডিও বানাচ্ছিলাম, আর আমি আগেও বলেছি যে আমি এত কিছু ভাবনা চিন্তা করে ভিডিও বানাই না, তো সেজন্য ভুলে গেছিলাম। তো সেটাই বলে দিয়েছিলাম যে আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো কালকের পিঠে ছিল কিছু, চা খাওয়ার পর সেটা নিরয় যাতে খেয়ে নেয়, কারণ এসে তো সঙ্গে সঙ্গে ওর খিদে পায়, আর আমার এগুলো বানাতে একটু টাইম লাগবে, সেজন্য ওগুলো ওকে দিয়ে এসেছিলাম। আর আমি এখানে আবার টাটকা পিঠে করতে বসে গিয়েছিলাম। একবারে যেহেতু আমরা অনেকটা খেতে পারি না, সেজন্য ওটাকে অনেকবার ধরে গুলে তারপর করতে হচ্ছিল। 3 দিন মোটামুটি করেছি, এটা নিয়ে সেকেন্ড দিন হচ্ছিল। কড়ার এক পাশটা কীরকম পুড়ে গেছে দেখছেন? এটা কিন্তু কোনো কিছু ভাজতে গিয়ে পড়েনি, এটা আমি তেলটা গরম করতেই বসিয়েছিলাম, কিন্তু কখন তেলটা গরম হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। মানে অত্যাধিক গরম হয়ে যাওয়ার ফলে তেলের জন্য এটা পুড়ে গেছে। নিজের হাতে যখন কোনো কিছু খাবার বানানো হয় এবং সেটা যখন দেখতে সুন্দর হয় এবং খেতেও টেস্টি হয়, তখন নিজের মনে মনে কি আনন্দ হয় না? আমার তো দারুণ আনন্দ হয়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম আনন্দ হয়। আবার নতুন কিছু বানানোর পর সেটার যে আনন্দ, সেটা প্রিয় মানুষগুলো খাওয়ার পর সেটার যদি কমপ্লিমেন্ট দেয়, সেটার কিন্তু আরও বেশি আনন্দ হয়। মেয়েরা কি চায় বলুন? বেশি কিছু তো চায় না, এই অল্পটুকুই চাওয়া। কিন্তু তাদের কাছের মানুষগুলো সেটাও ঠিকমতো করে কমপ্লিমেন্ট দিতে পারে না। তবে হ্যাঁ, আমি কিন্তু কমপ্লিমেন্ট পাই, তবে ইচ্ছে করে মাঝে মাঝে রাগানোর জন্য বলে, না না ভালো হয় না। ব্যাংক থেকে ফিরে এই যে খাটের উপর এসে বসে বা নিজের কাজ করতে বসে, এরকমই কিন্তু থাকে। খাবার মাঝখানে দিয়ে যায়, খাওয়া দাওয়া করে, তারপর আবার কাজ নিয়ে বসে যায়। আর যেদিন কাজ থাকে না সেদিন তো নিজেই চুপচাপ শুয়ে থাকে, ফোন ঘাটে। তো ও এদিকে কাজ করুক, আমি এদিকে আবার ডিনারের জন্য খাবার রেডি করতে চলে এলাম। আর এই কড়াটা আমি আর ধুইনি, কারণ ওই সাদা তেল দিয়ে আমি বাকি রান্নাটা করে নিয়েছিলাম। পুরো তেলটা তো লাগতো না, কিছুটা তেল তুলে রেখে এই তেলের উপরে আমি এই ডিম আর আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। কিছু সবজি না পেলে তখন এই ডিম আলুর ভুর্জিটাই কিন্তু আমাদের দুর্দান্ত লাগে। আর তার সাথে আমি অনেকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। যদিও নিরই পছন্দ করে না, কিন্তু ওকে বেছে বেছেই দেবো ঠিক করেছিলাম। আলাদা করে কি আমি আবার নিজের জন্য করব? সেজন্য একবারেই করে নিয়েছিলাম। যাই হোক, আজ কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যেই গল্পগুলো বকবক করে করা শুরু করেছি সেটাও কিন্তু কন্টিনিউ হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।